हेलो बच्चों, good afternoon and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic calorimetry. I hope my all प्यारे बच्चों should be okay. This is the lecture number 58. Today I can discuss mainly some numerical solution of calorimetry problem set 1 ছায়া বুক এন্ড পেজ নাম্বার 678। যাই হোক, আজকে আমরা এই 58তম লেকচারে ক্যালোরিমিতি অধ্যায়ে কিছু প্রবলেম সেট 1-এ কিছু নিউমেরিক্যাল পার্ট বাকি আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। গতদিন আমরা লাস্ট 57তম লেকচারে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা 10 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব, তারপরে কি আছে সেগুলো দেখব। তো চলো স্টার্ট করা যাক বা শুরু করা যাক। আমাদের আজকে যে শুরু করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 10-এ বলা আছে দুটি তরলের উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াস, এদেরকে 8:5 অনুপাতে মেশালে চূড়ান্ত উষ্ণতা হয় 60 ডিগ্রি সেলসিয়াস। এদের আপেক্ষিক তাপ কত? ধরি প্রথম তরলের ক্ষেত্রে প্রথম তরলের ভর m1 is equals to কত অনুপাতে বলছে? 8:5। তাহলে 8m প্রথম তরলের আপেক্ষিক তাপ S2 ধরি এখানে সবকিছু আমাদের ধরতে হচ্ছে, এখানে লিখতে পারি। ধরি প্রথম তরলের ভর এত, প্রথম তরলের আপেক্ষিক তাপ এত, প্রথম তরলের উষ্ণতা T1 is equals to 80 ডিগ্রি সেলসিয়াস। আবার ধরি দ্বিতীয় তরলের ভর m2 is equals to 5m। দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ S2 is equals to S2 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এত গ্রাম কারণ ডিগ্রি সেলসিয়াসে আছে। দ্বিতীয় তরলের উষ্ণতা T2 is equals to 20 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের উষ্ণতা কত ছিল? 60 ডিগ্রি।
এবং মিশ্রণের উষ্ণতা T final is equals to 60 degree Celsius. So according to the main principle of calorimetry, the ratio between two specific হিট আপেক্ষিক তাপের অনুপাত কত হবে আমরা কি জানি? ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে প্রথম তরলটা যে তাপ বর্জন করবে আর দ্বিতীয় তরলটা তাপ গ্রহণ করবে। তাহলে প্রথম তরল দ্বারা বর্জিত তাপের পরিমাণ কত হবে? প্রথম তরলের ভর m1, প্রথম তরলের আপেক্ষিক তাপ s1, প্রথম তরল দ্বারা বর্জিত তাপের পরিমাণ কত? T1 - Tf, কারণ T1টা বেশি Tf এর থেকে। আবার দ্বিতীয় তরলের ভর কত? m2, দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ কত? s2, দ্বিতীয় তরলটি কতটা তাপ গ্রহণ করবে, কতটা উষ্ণতা চেঞ্জ করবে, সেটা হচ্ছে Tf - T2। বা আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি, ওরা চেয়েছে কি বলতো, আপেক্ষিক তাপের অনুপাত, তাহলে S1/S2 is equals to m2 Tf - T2 by m1 T1 - Tf। তাহলে এখানে m1 কত? 8m, m2 কত? 5m। আচ্ছা, তাহলে এটা Tf কত? Tf হচ্ছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস। 60 - 20 আর 80 - 60, that means 8 into 40 by 5 into 20, এখানে 2 চললো, তাহলে 8 × 16 by 5, তাহলে 16:5. So the required ratio, the specific heat between 16:5. বাট এখানে যেটা আসলো 5:4 আসলো কেন? দেখছো একটু দাঁড়াও। দুটি তলে উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস আর 20 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক তাপ S1 S2, আপেক্ষিক তাপ S1 S2, ভর কত? 8m, 5m, ফাইনালে কত থেকে দাঁড়ালো? 60। তাহলে প্রথম তরল বর্জন করবে, দ্বিতীয় তরল গ্রহণ করবে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি m1 S1 T, m2 S2 T। তাহলে আমরা বলতে পারি S1/S2 m2 Tf - T2 by m1 T1 - Tf। তার মানে হচ্ছে তোমার m2 কত? এখানে m2 হচ্ছে তোমার 5। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ভুল করেছি, ঠিক আছে, উল্টো হয়ে গেছে আর কি। তাহলে m2 হচ্ছে তোমার 5m/8m, তার মানে এটা 5 হবে, এটা 8 হবে। তাহলে এখানে কত আসলো? 2 আসলো, 4, তাহলে কত আসলো? 5/4, দ্যাট ইজ 5:4। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার আমরা নেক্সট দেখবো, একটু দেখে নাও, খুব সিম্পল ম্যাথামেটিক্স। আমরা এরপরে কোশ্চেন নাম্বার 11 দেখবো, খুবই সিম্পল ম্যাথামেটিক্স, এগুলো ঘাবড়ানোর কিছু নেই। যাই হোক, আমরা কোশ্চেন নাম্বার 11 স্টার্ট করি।
কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11 বলছে 0.48 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক তাপ এবং 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট তরলকে 0.36 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক তাপ এবং 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট অপর একটি তরলের সঙ্গে মেশানো হলো। যদি চূড়ান্ত উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হয় তবে তরল দুটি কি পরিমাণে মেশানো হয়েছে? খুব সিম্পল ম্যাথামেটিক্স, একদম সেম এটার মতোই। প্রথম তরলের পরিমাণ বা ভর ইজ ইকুয়ালস টু এম গ্রাম। ধরি কি অনুপাতে মেশানো হচ্ছে? একটা ভর এম, তাহলে প্রথম তরলের আপেক্ষিক তাপ S1 is equals to 0.48 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। প্রথম তরলের উষ্ণতা T1 is equals to 25 ডিগ্রি সেলসিয়াস। আবার দ্বিতীয় তরলের পরিমাণ বা ভর is equals to m2 গ্রাম। ধরি দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ S2 is equals to 0.36 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় তরলের উষ্ণতা T2 is equals to 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের উষ্ণতা T final is equals to 20 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং according to the main principle of calorimetry, the ratio between two masses of these two liquid B, তাহলে আমরা কি বলতে পারি এখানে? আমরা এখানে বলতে পারি প্রথম তরলটার উষ্ণতা বেশি 25 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় তরলটার কম 10, ফাইনালি গিয়েছে 20। তাহলে এ তাপ বর্জন করবে, এ তাপ গ্রহণ করবে। তাহলে প্রথম তরল দ্বারা বর্জিত তাপ H1 is equals to দ্বিতীয় তরল দ্বারা গৃহীত তাপ H2, বা H1 কত? প্রথম তরলের ভর, প্রথম তরলের আপেক্ষিক তাপ এবং প্রথম তরলের দ্বারা বর্জিত তাপ T1 মাইনাস Tf। দ্বিতীয় তরলের
দ্বারা গৃহীত তাপ কত? দ্বিতীয় তরলের ভর হচ্ছে তোমার m2, দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ s2 এবং দ্বিতীয় তরলের দ্বারা গৃহীত তাপ Tf মাইনাস T2। তাহলে আমাদের কি চেয়েছে? ভরের অনুপাত। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং m1 বাই m2 ইজ ইকুয়ালস টু s2 Tf মাইনাস T2 বাই s1 T1 মাইনাস Tf। এখানে s2 কত? এখানে s2 হচ্ছে তোমার 0.36 ইন্টু Tf কত? 20 মাইনাস 10 0.48 25 মাইনাস 20। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দশমিক তুলে দিয়ে জাস্ট 36 বাই 48 ইন্টু 10 বাই 5। তার মানে কত? 12 দিয়ে যদি কাটাকাটি করে 3 বারং 36, 4 বারং 48, 5 দশমিক 10, তাহলে 3/2। তার মানে কত? 3:2 অনুপাতে মেশাতে হবে। 3:2। ঠিক আছে, এটা একটা দেখে নাও। আমাদের এখানে একটাই অঙ্ক আছে, আর আমার কাছে যে বইয়ের পেজটা আমি পেয়েছি তোমাদের কাছে, সেই একটাই অঙ্ক আছে। অন্য বই বেশি থাকলে আমরা পরবর্তীতে দেখে নেব। এই অঙ্কটা আমরা সলভ করব। চলো এটা একটু দেখে নাও। আমরা এটা মুছে দিলাম। কোশ্চেন নাম্বার 12 এবং ফাইনাল কোশ্চেন আমরা করবো আজকে। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? একটি তামার পাত্রে জলসম্য 100 গ্রাম, এতে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জল ঢালা হলো। আগে পাত্রের জলসম্য বলতে আমরা পাত্রের নিজস্ব একটা ভর ধরে নিতাম m, এবার সেই জলসম্যের ভর দিয়ে দিয়েছে। একটি তামার পাত্রের জলসম্য, পাত্রের যে ভর সেটাকে বলা হয় জলসম্য বা পাত্রের ভর 100 গ্রাম। সেখানে আবার 1 কেজি জল বা 1000 গ্রাম জল 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঢেলে দেওয়া হলো। তাহলে একই উষ্ণতা থাকবে, জলসম্য এবং জল একই উষ্ণতা থাকবে। প্রাথমিক উষ্ণতা কত? 30 ডিগ্রি সেলসিয়াস এবং জলের আপেক্ষিক তাপ কত? 1। পাত্রটিকে বুনসেন বার্নারের সাহায্যে গরম করা হলো। বুনসেন বার্নার প্রতি সেকেন্ডে 200 ক্যালোরি তাপ সরবরাহ করলে জল ফুটতে শুরু করবে কত সময় পরে? ঠিক আছে, একটা জিনিস আমরা এখানে দেখব যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে, এখানে দেওয়া আছে পাত্রের জলসম্য কত? আমরা সেটাকে m1 বললাম। m1 কত? 100 গ্রাম। জলের ভর তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, জলের ভর m2 is equals to 1 কেজি বা 1000 গ্রাম। সুতরাং পাত্রের জলসম্য ও জলের ভর is equals to m1 plus m2 100 প্লাস 1000 বা 1100 গ্রাম। জলের উষ্ণতা যদি একবার আমরা লিখেছি তবু আবার লিখছি। জলের উষ্ণতা T is equals to 30 ডিগ্রি সেলসিয়াস, T1। আচ্ছা, জলের আপেক্ষিক তাপ S1 is equals to 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস।
জলসময় এবং জলের আপেক্ষিক তাপ এটাই। তাহলে একটা জিনিস এবার তোমাকে বুঝতে হবে, বলছি একটা বুনসেন বার্নার দিয়ে আমরা সেটাকে 200 ক্যালোরি তাপ প্রতি সেকেন্ডে 200 ক্যালোরি তাপ সরবরাহ করতে পারি। কতক্ষণ পর্যন্ত যত সরবরাহ করলে জল কখন ফুটতে শুরু করবে, জল ফুটতে শুরু করবে মানে কি, তাহলে অন্তিম তাপমাত্রা কত হবে, এই সিস্টেমটার যে জলসম্য এবং জলের যে তাপমাত্রা এখন কত হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, কোথায় যেতে হবে, ফুটন্ত বা 100 ডিগ্রি সেলসিয়াসে। সুতরাং যেহেতু জলকে ফোটাতে হবে বা ফুটন্ত জলের উষ্ণতা T2 is equals to 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 থেকে 100 যেতে গেলে কোনো তাপ লাগবে, সুতরাং জলকে ফোটাতে সরবরাহ তাপ, সুতরাং জলকে ফোটানোর জন্য প্রয়োজনীয় তাপ কত হবে, কতটা তাপ প্রয়োজন হবে সেটাকে আমরা বলছি এইচ। সেই এইচটা কত, ভর তোমার হচ্ছে m1 প্লাস m2, আপেক্ষিক তাপ আমরা s1 বলছি। জলের আপেক্ষিক তাপ তো আমরা জানি SW মানে 1, এবং জলের ক্ষেত্রে উষ্ণতা কত বৃদ্ধি পেতে হবে, যে 100টা বৃদ্ধি পেতে হবে 30 থেকে, তার মানে 70 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে হবে। এটাকে আমরা T2 মাইনাস T1 বলছি, T2 মাইনাস T1 বলছি। তার মান কত, 1100 ইন্টু 1 ইন্টু 100 মাইনাস 30। তাহলে আমরা কি দেখলাম, বা H ইকুয়ালস টু 1100 ইন্টু 77 000 ক্যালোরি, এত তাপ প্রয়োজন। এবার ওরা কি বলছে একটা জিনিস দেখো তো, প্রতি সেকেন্ডে কিন্তু 200 ক্যালোরি তাপ সরবরাহ হয়, তাহলে এতটা তাপ সরবরাহ করেছে 30 থেকে 100তে যাওয়ার জন্য এতটা তাপ সে গ্রহণ করেছে। এবার প্রতি 200 ক্যালোরি তাপ গ্রহণ করতে 1 সেকেন্ড লাগে, তাহলে এত ক্যালোরি তাপ গ্রহণ করতে কত সময় লাগবে, তাই না? যেহেতু 200 ক্যালোরি তাপ গ্রহণে সময় লাগে 1 সেকেন্ড। 1 ক্যালোরি তাপ গ্রহণে সময় লাগে 1/200 সেকেন্ড। 77,000 ক্যালোরি তাপ গ্রহণে সময় লাগে 77,000/200, 770/2, তাহলে কত আসলো, 3 দশমিক 6, 8 দশমিক 16, 5 দশমিক 10, এত সেকেন্ড মানে কত মিনিট, কত সেকেন্ড লাগবে, তার মানে তোমার 6,36, 36 মানে 360, তাহলে 6 মিনিট, তাহলে 60 থেকে 85 মানে 25 সেকেন্ড, 6 মিনিট 25 সেকেন্ড সময় লাগে, কততে, 6 মিনিট 25 সেকেন্ড। তো যাই হোক, এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা আগামী 59তম লেকচারে এরপরে যে চ্যাপ্টারটা আছে এটাকে বলা হয় চেঞ্জ অফ স্টেট বা অবস্থার পরিবর্তন, ওটা আমরা করব না, ঠিক আছে? কারণ ওটা ক্লাস 9-10-এর জিনিস, সেরকম কোনো কিছু নেই ওখানে। পরবর্তীতে আমরা এমনি আলোচনা করে দেবো, কারণ এখন আমাদের সিলেবাস যদি এগোতে হয় অন্য কিছু করাতে হবে। এর পরবর্তী পরে আমরা হয় তাপ সঞ্চালন শুরু করবো, তারপরেরটা, আর নাহলে নতুন কোনো চ্যাপ্টার আমরা শুরু করবো, যেটা ভেক্টর বলতে পারি বা অন্য কিছু করতে পারি। দেখা যাক, তোমাদের যদি এরকম কোনো রিকোয়ার্ড থাকে যে স্যার এটা তো শেষ হলো, আপনি তাহলে এরপরে অমুক চ্যাপ্টারটা করান, তাহলে একটু জানিয়ে দেবে,
আমি সেটা করানোর চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।